1993 পাড়ায় পাড়ায় রটে যায় এক মহিলা নাকি তার পূর্বজন্মের কথা মনে করতে পারেন। তার ওপর হঠাৎ ভর হয় অলৌকিক শক্তি। তখন মনে পড়ে গত জন্মের সব কথা। তিনি সম্পূর্ণ বদলে যান এক নতুন সত্তায়। অলৌকিক ভর কেটে গেলে আবার তিনি ফিরে আসেন তার এই জন্মের স্বাভাবিক জীবনে। এই যে অলৌকিক ব্যাপার, এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় অবশ্যই। একদল লোক ব্যবসাও শুরু করে সঙ্গে সঙ্গে। উঠে আসে নানান প্রশ্ন। ধর্ম কেন মানুষের মনে ধাক্কা দেয়? মানুষ, পশু, পাখি সব কি তবে ধর্মে ধর্মে বিভক্ত? ধর্ম ছাড়া কি বাঁচা যায় না? আমার পক্ষে একেবারেই কি অসম্ভব একটু তুমি হয়ে ওঠা? কিংবা তোমার পক্ষে কি সম্ভব নয় একটু আমি হওয়া? কোন সেই মন্ত্র যে মন্ত্র আমাদের দেবে সম্পূর্ণ ইতিহাসের বোধ, অবিচ্ছিন্ন স্মৃতি? কোন সেই স্মৃতি যা গেঁথে দেবে নিকট আর দূর, এই শতাব্দী আর অন্য শতাব্দী, বীরবলে আর আকবরে? নাটক আকবর বীরবল কুমার রায়ের নির্দেশনায় মঞ্চস্থ হয় 1 মে 1993 একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে লিখেছেন, বাংলাদেশে বহুকাল হইতে কথারই আধিপত্য এত বেশি যে এখানে বিশুদ্ধ সঙ্গীত নিজেরই স্বাধীন অধিকারটি লাভ করতে পারে না। সেই জন্য এ দেশে তাহাকে ভগিনী কাব্যকলার আশ্রয়েই বাস করিতে হয়। বৈষ্ণব কবিদের পদাবলী হইতে নিধুবাবুর গান পর্যন্ত সকলেই অধীন থাকিয়া সে আপনার মাধুর্য বিকাশের চেষ্টা করিয়াছে। 1 মে 1994 একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে অভিনীত হয় প্রীতি পরমনিধি, নির্দেশনায় কুমার রায়। গানে যে মাধুর্যের কথা রবীন্দ্রনাথ বলেছেন, সে মাধুর্য বিকশিত হয়েছে নিধুবাবুর প্রণয় সঙ্গীতের মধ্যে, যা অতীব লৌকিক। সে প্রণয় সঙ্গীতে আছে আনন্দ, আছে বিচ্ছেদের সুর। গানের মধ্যে দিয়ে নিধুবাবু চেয়েছিলেন মৃত্যুকে অতিক্রম করতে। হয়তো শ্রীমতীও শেষ পর্যন্ত মহানন্দও হয়তো তাই চেয়েছে এই বোধ নিয়ে যে জীবনটা একটা ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির মানে অবশ্যই মূল্যের সার্বিক বিনাশ নয়। এই যেন রবীন্দ্রনাথের গানের সেই পংক্তি, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। এই নাটকে অভিনয়ের এক ত্রিকোণ তৈরি হয়, যেখানে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে সম্মানের সঙ্গে অবস্থান করেন রজত গঙ্গোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী ও দেবেশ রায়চৌধুরী। নিজের নাটক সম্বন্ধে লিখতে গিয়ে পুনশ্চতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, বাইরে থেকে এ ভাসিয়ে দেয় না স্রোতের বেগে, অন্তরে জাগাতে হয় ছন্দ, গুরু লঘু নানা ভঙ্গিতে। সেই গদ্যে লিখেছি আমার নাটক। এতে চিরকালের স্তব্ধতা আছে আর চলতিকালের চাঞ্চল্য। 1 মে 1995 কুমার রায়ের নির্দেশনায় একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে দর্শক দেখলেন চিরকালের স্তব্ধতা আর চলতিকালের চাঞ্চল্যের নাটক সিন্দুক। সিন্দুক যেন পৃথিবীর এক জটিল সরোবর। মরা ধনের সব সাধনা চলে সেখানে। ওখানে জীবন সব ভাঙা ভাঙা, আস্ত কেউ নয়। একটা বেহদ্দ মেয়ে মানুষ যে জেনেছে লৌকিক পিশাচতন্ত্রের শিকড় ছিঁড়ে গেছে। মানুষ উৎপাদন হয়, কিন্তু কোন মানুষ, কেমন মানুষ? সে কি অপেক্ষা করে? কোনো এক ভবিষ্যতে কেউ এসে পিশাচের হাত থেকে উদ্ধার করবে তাকে? এই লোককাহিনীর উৎস চীন দেশ হতে পারে, আবার কর্ণাটকের কোনো লোককথাও হতে পারে, কিংবা বলা ভালো লোভ লালসা নিয়ে পৃথিবীর সমস্ত দেশেই এই জাতীয় কাহিনী লোককথায়, সরল উপকথায় ধরা আছে। এক একটা সভ্যতা পৃথিবীতে এসেছে এক এক সময়, যখন তারা চেয়েছে মুক্তধারার পথে বাঁধ বেঁধে দিয়েওছে। তারা সদম্বে তখন বলেছে, সহজ শিকল আমাদের নয়, পাকের পর পাক, গ্রন্থির পর গ্রন্থি। সেই গ্রন্থির চেহারাটা নানাভাবেই দেখা যায় মুক্তধারা নাটকের নানান দৃশ্যে। কুমার রায়ের নির্দেশনায় 9 আগস্ট 1996 গিরিশ মঞ্চে প্রথম অভিনয় হয়।
এক ভিন্নতর সংঘর্ষের নাটক। একদিকে সংশয় ভেদন, বন্ধনমোচনের ডাক, অপরদিকে বস্তু বিশ্ববক্ষ ধ্বংস বিকট দন্ত, যাকে অভিজিৎ বলে ধরণীর সঙ্গীত রোধ করে দিয়ে আকাশে লোহার দাঁত মেলে অট্টহাস্য করছে। এই নাটককে এভাবেই বুঝতে চেয়েছিল বহুরূপী। অভিনয়ে, প্রয়োগে এবং সমালোচনায় আমাদের সময়ের সঙ্গে রবীন্দ্র নাটকের সেতুবন্ধন করার এটা একটা বিনীত আয়োজন ছিল। 1997 ভারতবর্ষের স্বাধীনতার 50 বছর পূর্তি। বহুরূপীর নিবেদন একদিন এক রাত। নাটককার শিশির কুমার দাস। 1 মে 1997 একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে অভিনীত হয়। নির্দেশক কুমার রায়। নাটকের ফোল্ডারে ছিল বাংলাদেশের কবি নাট্যকার সৈয়দ শামসুল হকের লেখা কাব্যনাট্য ফিরিয়া আইসোর শেষ অংশ। স্বাধীনতা, তোমাকে কথা দিতেছি, এবার তুমি ফিরিয়া আসিবার পর তোমাকে যাহারা ভয় দেখাইয়াছে, একটু সুযোগ পাইলেই অপমান করিয়াছে, তোমার পায়ের রগ কাটিবার জন্য ওঁত পাতিয়াছে, আজ দেশের সমস্ত নদী, গাছ, পাখি, পতঙ্গ আমরা সকলেই একজোট হইয়া তার প্রতিশোধ লইব। আর তোমাকে কেহ কিচ্ছু বলিবে না। স্বাধীনতা, তুমি ফিরিয়া আইসো। এ কাহিনী কুম্ভের। পূর্ণ কুম্ভ, অর্ধকুম্ভ কিংবা কুম্ভকর্ণ কোনোটাই নয়। এমনকি নয় সেই বুদির কেল্লার কুম্ভ। তার একটা আয়না চাই। আয়না নিজের মুখ দেখার ইচ্ছাতে ও চমকে ওঠার জন্য। ইতিমধ্যে দেখা গেছে অনেক উত্তাল নদী, অনেক নিহিত পাখি, অনেক মিছিল। কতবার হাত তোলা হয়েছে মুঠো করে আকাশের গায়ে। মুখ দিয়ে উঠেছে রক্ত, আওয়াজে আওয়াজে গলার শিরা উঠেছে ফুলে। আকাশ বিবর্ণ হয়ে গেছে, গুলি খাওয়া, লুটিয়ে পড়া দেহের অন্তর্গত রক্তের প্লাবন। তাই কুম্ভ দেখে চলমান ইতিহাসে নিজের জীবনের ছবি। আজকের যৌবন এবং যৌবনের কুম্ভ, ঘুম আর জাগরণ, একটা আততি চলছে বাস্তব আর পরাবাস্তবে। তবুও কুম্ভের জাগরণ। সময়টা 1998। এবার বহুরূপীর 50 বছর। বড় গোলমেলে সময়। বাঁচার কেন্দ্রবিন্দু কেমন নড়বড়ে হয়ে গেছে। মসৃণ বৃত্ত আর তৈরি হচ্ছে না, কেবলই ভেঙে ভেঙে যাচ্ছে। 1 মে 1998 একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে নতুন নাটক, নতুন নির্দেশক। তারাপদ মুখোপাধ্যায়ের নির্দেশনায় মঞ্চস্থ হল নাটক ছাঁচ ভাঙা মূর্তি। এক এলেমদার মৃৎশিল্পীর কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই নাটক। পুণ্য তার কাছে কচুপাতার জল, আর দীঘল কালো দিঘি হচ্ছে পাপ। কাহিনীর কেন্দ্রে আছেন শিল্পী প্রফুল্ল পাল, কিন্তু তিনি নিজেই আজ কেন্দ্রচ্যুত। তাঁর সৃজনের হাতে খরা, গ্রামের মাঠেও খরা, আর তার আত্মজার জীবনেও তাই। খরার পর বৃষ্টি আসে প্রকৃতির নিয়মেই। বৃষ্টি যে আকাঙ্ক্ষিত, কিন্তু কার আকাঙ্ক্ষা পূর্ণ করবে বৃষ্টি? প্রফুল্ল পালের জীবনে বন্যা ডোবায়, বন্যা ভাসায়। এবার পলিমাটি হাতে নিয়ে কি গড়বে সে? এই নাটকে প্রফুল্ল পালের ভূমিকায় দেবেশ রায়চৌধুরীর অভিনয়ে দর্শক আপ্লুত। যাক, এই ফাঁকে বলে রাখা ভালো যে আদিতে মহাভারত ছিল সুতকীর্তির রণকাহিনী। হ্যাঁ, শুধু যুদ্ধেরই কাহিনী। তখন আকারে অনেক ছোট ছিল। অনেক কবি পরবর্তীকালে যুক্ত করেছেন অনেক কাহিনী। আরও সঙ্গে সঙ্গে কলেবরও বৃদ্ধি ঘটে যাচ্ছিল। মহাভারতের শান্তি পর্ব থেকে এ নাটকের কাহিনী শুরু, অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যুধিষ্ঠিরের রাজধর্ম পালনে বিতরাগ থেকে এ কাহিনী। যে কোনো ধ্রুপদী সাহিত্য নানাভাবে ব্যাখ্যাত হয়ে থাকে। মহাভারত নিয়েও হবে, তাতে আশ্চর্য হবার কিছু নেই। 1 মে 2000 সাল কুমার রায়ের নির্দেশনায় একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে উপস্থাপিত হল জীবনকে ভালোবাসার এক নাটক, ইতিহাসের আত্মা। সামরিক ও রাজনৈতিক কীর্তি স্থাপনের অন্তরালে সাধারণ মানুষের কথাও লুকিয়ে আছে নাটকে, যেখানে অনেক ভ্রান্তি, অনেক ব্যর্থতা, যুদ্ধজনিত হাজার ক্ষতবিক্ষত অতিক্রম করে সেই সাধারণ মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে ইতিহাসের
আত্মাকে। সেই আত্মা দুটি মানবী, যারা আমাদের বেঁচে থাকার আশ্বাস দেয়। এ যেন এক উন্মিলন, সম্প্রসারণ ও সৌন্দর্যের প্রকাশ। এক অলৌকিক ঘটনা হলো তাদের গান, যে গানে পঙ্গু হয়েও তারা জীবনানন্দে আপ্লুত হন। বনপর্বে একবার যুধিষ্ঠির বলেছিলেন, প্রত্যহই প্রাণীগণের মৃত্যু হচ্ছে, তবুও অবশিষ্টরা চিরকাল বাঁচতে চায়। এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? এই নাটকে সেই অবশিষ্টদের বাঁচার আকাঙ্ক্ষার কথাই ব্যক্ত হয়েছে। যুধিষ্ঠিরের কাছে যা আশ্চর্যের বিষয়, আমাদের কাছে তা নয়। আমরা ভালোবাসি জীবনকে, তাই তো সূর্য রোজ ডুবে যায় চাঁদের মুখ চেয়ে, আবার সে উঠে আসে, এসে সে উষার মুখ দেখে।